এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 18। এর আগে 1 থেকে 17 নম্বর মক টেস্ট আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসের বিশেষত্ব হলো এই যে সমগ্র বাংলা সাহিত্যের সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয় এবং সেই প্রশ্নের উত্তরের পাশাপাশি যে বিভিন্ন ধরনের তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে তোমরা একটি প্রশ্নের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর একসঙ্গে পেয়ে যাও। আর তাতে তোমাদের যেন সুবিধা হয় যে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের যেন সঠিক অ্যান্সার তোমরা করতে পারো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস। আজকের 1 নম্বর প্রশ্ন হলো, মনসামঙ্গলের আদিকবি নামে নিম্নের কে পরিচিত? বিজয়গুপ্ত, কানাহরি দত্ত, কেতকা দাস ক্ষেমানন্দ, কবীন্দ্র পরমেশ্বর দাস। দেখো, এই প্রশ্নটি তোমাদের কাছে খুব সহজ মনে হলেও এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে এসে থাকে। 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো বি, কানাহরি দত্ত। মনসামঙ্গলের আদিকবি মনে করা হয় কানাহরি দত্তকে। আর এ প্রসঙ্গে বিজয়গুপ্ত লিখেছেন, প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি 1494 খ্রিস্টাব্দে রচিত হয়। যে মনসামঙ্গল কাব্যের যে বিজয়গুপ্ত যে পদ্মাপুরাণ কাব্যটি রচনা করেছেন সেই কাব্যটি 1494 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1638 খ্রিস্টাব্দে। এই সালগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের মোট পদের সংখ্যা কয়টি? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। 200টি, প্রায় 200টি, 300টি, প্রায় 300টি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, প্রায় 300টি। সাধক কবি কমলাকান্ত বর্ধমান জেলার কালনায় জন্মগ্রহণ করেন। তার আবির্ভাব কাল সম্বন্ধে কিছু জানা যায় না, তবে এটুকু জানা যায় 19বিংশ শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে মাত্র 55 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। সাধক রঞ্জন নামে একটি তন্ত্র সাধনার বই তিনি রচনা করেছিলেন, যেটি ছিল সাধক কমলাকান্তের প্রথম রচনা। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে এটাই যে সাধক কমলাকান্তের প্রথম রচনার নাম কি? নাম হলো সাধক রঞ্জন। 3 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী উপন্যাসটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সমরেশ বসু, লীলা মজুমদার। এখানে সঠিক অ্যান্সার হবে এ, মহাশ্বেতা দেবী। ঝাঁসির রানী মহাশ্বেতা দেবীর এটি প্রথম গ্রন্থ বা প্রথম উপন্যাস। এটি একটি ইতিহাসাশ্রয়মূলক উপন্যাস। উপন্যাসটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের পটভূমিতে রয়েছে 1857 খ্রিস্টাব্দের ঘটে যাওয়া মহাবিদ্রোহ। মহাবিদ্রোহের আলোকে রানী লক্ষ্মীবাঈয়ের জীবন কথা ধরা পড়েছে এই উপন্যাসে। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, নীলু চরিত্রটি নিম্নের কোন রচনার মধ্যে রয়েছে? জাগুরি, উত্তরঙ্গ, মাকু, আধারমানি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, জাগরি। নীলু চরিত্রটি রয়েছে সতীনাথ ভাদুরীর লেখা জাগরি উপন্যাসের মধ্যে। এটি একটি রাজনৈতিকমূলক উপন্যাস। উপন্যাসটি প্রকাশিত হয় 1945 খ্রিস্টাব্দে। উপন্যাসের পটভূমিতে রয়েছে আগস্ট আন্দোলন। এই উপন্যাসের মধ্যে আত্মকথন রয়েছে কি 4টি। সেগুলি কি কি দেখো, বিলুর ফাঁসি, আপার ডিভিশন ওয়ার্ডের রয়েছে কে? বিলুর বাবা। আওরতকিতা কে ছিলেন? মা। জেল গেটের রয়েছে কে? নীলু। উপন্যাসটির জন্য সতীনাথ ভাদুরী 1950 খ্রিস্টাব্দের রবীন্দ্র পুরস্কার পান। 5 নম্বর প্রশ্ন, রক্তকরবী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক অ্যান্সার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী নাটকটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। এটি একটি রূপক সাংকেতিক নাটক।
1331 বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রবাসী নামক পত্রিকায় নাটকটির পূর্ব নাম প্রথমে যক্ষপুরী নামে পাণ্ডুলিপিতে তা পরিবর্তন করে নতুন নাম রাখা হয় কি নন্দিনী। প্রথমেই নাটকটির নাম থাকে যক্ষপুরী, তারপর সেটাকে পাণ্ডুলিপিতে পরিবর্তন করে কি নাম রাখা হয়, নন্দিনী রাখা হয়। আরও পরে প্রবাসীতে প্রকাশের সময়কালে নাম পুনরায় আবার পরিবর্তন করে কোন নাম রাখা হয়, যে রক্তকরবী নাটক রাখা হয়। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো নন্দিনী, বিশু পাগল, রাজা। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারক কে? এই প্রশ্নটিও খুব সহজ, আর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিধুশেখর শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, ম্যাক্স মুলার। সঠিক অ্যান্সার হবে বি, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যার পুঁথির সন্ধানে হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার নেপালে যান 1897 খ্রিস্টাব্দে। এরপর তিনি 1898 খ্রিস্টাব্দে আবার তিনি নেপালে গিয়েছিলেন। এরপর তিনি পুনর্বার নেপালে গিয়ে নেপালের রাজদরবার থেকে 1907 খ্রিস্টাব্দে চর্যার পুঁথি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী নিজ সম্পাদনায় 1000 বছরের পুরানো বাংলা হবে, এখানে বাঙ্গালা হবে, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদগুলির প্রকাশ করেন। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি দিতে পারে, যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিলেন কতবার? 3 বার। 1897 একবার, 1898 একবার, আর 1907 একবার। আর তিনি চর্যার পুঁথি আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। আর চর্যার পুঁথি এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে? 1916 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি সালে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, গাথা সপ্তশতী গ্রন্থটির রচয়িতা কে? শ্রীধর দাস, কবি জয়দেব, গোবর্ধন আচার্য, হাল। সঠিক অ্যান্সার হবে ডি, হাল। গাথা সপ্তশতীর রচনাটির রচয়িতা হলেন হাল। এতে মোট শ্লোকের সংখ্যা হল 700টি। রচনাকাল আনুমানিক 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। এই গ্রন্থটি ডক্টর রাধাগোবিন্দ বসাকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদের হিন্দি অনুবাদের নাম কি? নবচর্যাপদ, দোহাকোষ, চাচাগান, চতুরাভরণ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, দোহাকোষ। চর্যাপদের হিন্দি অনুবাদের নাম হলো দোহাকোষ। রাহুল সংস্কৃতায়ন 1957 খ্রিস্টাব্দে এই অনুবাদ করেন। 9 নম্বর প্রশ্ন, লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1520 থেকে 1538, 1620 থেকে 1645, 1621 থেকে 1638, 1621 থেকে 1648। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1621 থেকে 1638। এই কাব্যটির রচয়িতা হলেন দৌলত কাজী। দৌলত কাজীর জন্ম হয় চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে। দৌলত কাজীর এই কাব্যটির উৎস হল মিয়া সাধনের ময়নাকসদ। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, লোর কার কাছ থেকে চন্দ্রানীর কথা শুনেছিল? ব্রাহ্মণ, জ্যোতিষী, যোগী, সন্ন্যাসী। এখানে সঠিক অ্যান্সার হবে সি, যোগী। লোর চন্দ্রানী বা সতী ময়না কাব্যের প্রধান চরিত্রগুলি হল লোর, চন্দ্রানী ও সতী ময়না। কাব্যের কাহিনীতে 2টি অংশ রয়েছে। 1 নম্বরে রয়েছে রাজকন্যা চন্দ্রানী ও মহাবীরের লোরের প্রেমের সম্পর্ক নিয়ে, আর 2 নম্বরে রয়েছে সতী ময়নার কথা আর তার প্রতিনিষ্ঠা। 11 নম্বর প্রশ্ন, তোহফা কাব্যটির রচয়িতাকে? দৌলত কাজী, সৈয়দ আলাউল। দুটোই ঠিক, শুধু বি ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, শুধু বি ঠিক। বি ঠিক বলতে সৈয়দ আলাউল। তোহফা কাব্যটির রচয়িতা হলেন সৈয়দ আলাউল। এটি একটি নীতি গ্রন্থ। এই কাব্যটির রচনাকাল আনুমানিক 1663 থেকে 1669 খ্রিস্টাব্দ। সৈয়দ আলাউল কাব্য রচনা করেন আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার নির্দেশে। কার নির্দেশে? আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার নির্দেশে। 12 নম্বর প্রশ্ন, একটু পা চালিয়ে ভাই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সার হবে সি, সুভাষ মুখোপাধ্যায়। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1979 খ্রিস্টাব্দে। এই কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 44টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হল চাকরান কুলি, গোলক ধাম, যেখানে ব্যাদ বজ্রফলা আকার ধ হবে, ব্যাদ, ঠাকুরমার ঝুলি, একটু পা চালিয়ে ভাই ইত্যাদি। এই কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেন বিপুল গুহ। কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে। 13 নম্বর প্রশ্ন, তৃণখণ্ড উপন্যাসটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল। সঠিক অ্যান্সার হবে ডি,
বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। তৃণখণ্ড উপন্যাসটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। উপন্যাসের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা রয়েছে 13টি। এই উপন্যাসটি ডাক্তারের জীবন অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে। উপন্যাসটি গদ্য ও পদ্য আঙ্গিকে রচিত। উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল হরিশ, নয়ন, বংশী। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার হেরফের প্রবন্ধটি রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার হেরফের প্রবন্ধটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধটি 1299 বঙ্গাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি শিক্ষা বিষয়ক প্রথম প্রবন্ধ। এই প্রবন্ধটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবির শিক্ষা গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বনফুল, কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। এখানে সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্য হল বনফুল। এটি 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটির প্রথম প্রকাশ হয় 1282 বঙ্গাব্দে জ্ঞানাঙ্কুর মাসিক পত্রিকায়। এটি 8টি সর্গে বিভক্ত একটি আখ্যানমূলক কাব্য। 16 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী। সঠিক অ্যান্সার হবে এ, ঝরা পালক। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পালক। এই কাব্যগ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাব্যটিতে মোট কবিতার সংখ্যা রয়েছে 35টি। কবিতাগুলি হল প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল, কালিকলম, বিজলি ইত্যাদি পত্রিকা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হল আলিয়া, বিবেকানন্দ, ওগো দরদিয়া, পতিতা ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন, বিয়ে পাগলা বুড়ো নাটকটির রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, দীনবন্ধু মিত্র। বিয়ে পাগলা বুড়ো নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নাটকটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি স্নিগ্ধ মধুর হাস্যরসের নাটক। নাটকের অঙ্ক সংখ্যা হলো 2টি। নাটকের চরিত্রগুলি হল নসিরাম, রাজীব লোচন, রামমণি। এই নাটকটি শারদা প্রসন্ন মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, স্বপ্নদর্শন রচনাটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম। এখানে সঠিক অ্যান্সার হবে সি, বিহারীলাল চক্রবর্তী। স্বপ্নদর্শন এই রচনাটির রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী। এটি বিহারীলালের একটি গদ্য পুস্তিকা। এই গদ্য পুস্তিকাটি 1858 সালে প্রকাশিত হয়। 19 নম্বর প্রশ্ন, 1612 থেকে 1615 খ্রিস্টাব্দের মধ্যে নিম্নের কোন কাব্যটি রচিত হয়? শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ বিজয়, পদ্মাবতী। এখানে সঠিক অ্যান্সার হবে বি, চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত কাব্যটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। কবির আবির্ভাব কাল সম্পর্কে দীনেশচন্দ্র সেনের মতে 1517 খ্রিস্টাব্দ, ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে 1527 খ্রিস্টাব্দ। 1527 খ্রিস্টাব্দটিকেই যুক্তিসঙ্গত ধরা হয়। চৈতন্য চরিতামৃতে মোট পরিচ্ছেদের সংখ্যা হল 62টি। মোট সর্গ রয়েছে 23টি এবং মোট শ্লোক রয়েছে 288টি। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বলিদান নাটকের প্রকাশকাল নির্ণয় করো। 1900 খ্রিস্টাব্দ, 1902, 1905, 1906 খ্রিস্টাব্দ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1905 খ্রিস্টাব্দ। বলিদান নাটকের রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ। নাটকটি 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পণপ্রথাকে বিষয় করে এই নাটকটি লেখা হয়েছে। নাটকের মধ্যে মোট অঙ্ক সংখ্যা রয়েছে 5টি। 1905 খ্রিস্টাব্দে 3রা জুন নাটকটির প্রথম অভিনয় হয় মিনার্ভা থিয়েটারে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।